আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি আয়োজনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ইংলিশ ফাইনাল রিভিশন। তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে পরীক্ষা দিবে, এই ক্লাসটা মূলত হচ্ছে তাদের জন্য। আজকের ক্লাসটা করলে কি কি উপকারিতা, আজকের ক্লাসটা যদি করো তাহলে মোটামুটি বুঝতে পারবে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কি প্যাটার্নে প্রশ্ন আসে, সেগুলো আমরা বুঝতে পারবো। চলো আমরা শুরু করি। আমরা প্রথমে দুটা সেট করে মোটামুটি 60টা প্রশ্ন আজকে তোমাদের দেখাবো, অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটির বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করে এই প্রশ্নগুলো তো দুইটা প্রশ্ন সেট তৈরি করা হয়েছে। এখান থেকেই মোটামুটি তোমাদের আজকে আমরা রিভিশন দেওয়াবো পুরো চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের জন্য। দেখো, প্রশ্ন নাম্বার 1, শি ডিসাইডেড টু প্লে ডেভিলস অ্যাডভোকেট ডিউরিং দ্য মিটিং, হোয়াট ডাজ শি মোস্ট লাইকলি ডুইং। তাহলে প্রশ্নটা মূলত আমাদের কোন জায়গা থেকে আসছে? ডেভিলস অ্যাডভোকেট অর্থাৎ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে আসছে। প্রশ্নটা আসছে হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। তাহলে ডেভিলস অ্যাডভোকেট অর্থটা কি? এটা হচ্ছে মুখস্থ অংশ, এখানে নতুন করে বোঝার কিছু নাই। যে মুখস্থ করেছে মানে পড়েছে এই টপিকটা ভালো করে সে পারবে। এখন দেখো, ডেভিলস অ্যাডভোকেট জিনিসটা হচ্ছে এরকম, অর্থাৎ কিছু কিছু মানুষ দেখবে অপ্রয়োজনেই তর্ক করে, যেটা প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় তর্ক। সেই ক্ষেত্রে তুমি এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারো, ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট অর্থ হচ্ছে আর্গিউইং এগেইনস্ট দ্য মেজরিটি অপিনিয়ন, অর্থাৎ যারা মূল যে অংশটা যে অপিনিয়ন দিচ্ছে তার বিরুদ্ধে বিরুদ্ধে হচ্ছে কোনো বিষয় নিয়ে একটা হচ্ছে মতামত দেওয়া বা তর্ক করা, মূল কথা। তাহলে প্রথম প্রশ্নটা এসেছে আমাদের ইডিয়মস থেকে, তাহলে ইডিয়মস পড়তে হবে আমাদের। এরপরে 2 নাম্বার দেখো, দ্য সান স্মাইল ডাউন অন আস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, আইরনি, পার্সনিফিকেশন, সিমিলি। তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা আসছে হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে। এই প্রশ্নটা এসেছে হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে। ফিগার অফ স্পিচে আমরা অনেকগুলো স্পিচ পড়েছি, যেমন ধরো এখানে অপশনে 4টা। মেটাফোর জিনিসটা কি? অর্থাৎ লাইক, উইদাউট লাইক অথবা অ্যাজ ইউজ করে যখন কোনো কিছু তুলনা করবা, তাইলে হবে হচ্ছে সেটা হচ্ছে মেটাফোর হবে। যেমন আমরা বলি, আমরা বাংলায় যেরকম বলি যে বলি আমাদের বন্ধুদের মজা করে বলি না, তুই কুত্তা, তুই ছাগল, তুই বিড়াল, এরকম অনেক কিছু বলি। তুই ছাগলের মতো কিন্তু বলি না, সরাসরি বলি তুই কুকুর, তুই বিড়াল, কুত্তা, এরকম অনেক কিছু কিন্তু আমরা এক্সপ্রেশন ইউজ করি। কিন্তু এই এক্সপ্রেশন যখন তুমি লাইক অথবা অ্যাজ ছাড়া ইউজ করবা, তখন ওইটা হয়ে যাবে মেটাফোর। আর যদি লাইক এবং অ্যাজ ইউজ করে ইউজ করো, অর্থাৎ যেমন লাইক অথবা অ্যাজ, যে তুই বিড়ালের মতো, তাইলে কি হবে? এই যে মতো শব্দ লাইক বা অ্যাজ, ইউ আর লাইক এ ক্যাট, তাইলে কি হবে? সিমিলি হবে। অর্থাৎ সিমিলি হতে হলে লাইক অ্যাজ থাকতে হবে, আর মেটাফোর তাহলে লাইক অ্যাজ থাকবে না। এরপর আইরনি জিনিসটা কি? অর্থাৎ কোনো কিছুকে ব্যঙ্গ করা, মজা করা, কোনো কিছু নিয়ে হাস্যরস করা, সেটা হচ্ছে আইরনি। আর এখানে দেখো আমাদের মূল উত্তরটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কেন? সান স্মাইল্ড। এখন দেখো, হাসার ক্ষমতা কার আছে? হাসার ক্ষমতা আছে কোনো একটা জীবন্ত প্রাণীর, অর্থাৎ যে প্রাণীর জীবন আছে সে হাসতে পারে। যেমন ধরো মানুষ। এখন পার্সনিফিকেশন ওই জিনিসটা, অর্থাৎ হিউম্যান কোয়ালিটিস যখন তুমি কোনো একটা অবজেক্টের মধ্যে দাও তখন তাকে আমরা পার্সনিফিকেশন বলি। যেমন ধরো বাতাস, তুমি বললে বাতাস দৌড়ে আসছে। এখন বাতাসের তো আর দৌড়ানোর ক্ষমতা নেই, দৌড়ানোর ক্ষমতা কার আছে? মানুষ বা যার আর কি পা আছে। তো তুমি এই হিউম্যান কোয়ালিটিসটা একটা অবজেক্ট অর্থাৎ বস্তু, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে তুমি দিলা, যার আসলে দৌড়ানোর কোনো ক্ষমতা নেই, তখন ওইটাকে আমরা কি বলবো? পার্সনিফিকেশন বলবো, অর্থাৎ পার্সনিফাই করা, হিউম্যান কোয়ালিটিস কারোর মধ্যে দেওয়া। তাহলে এটা এসেছে ফিগারস অফ স্পিচ থেকে। 3 নাম্বারটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা মোটামুটি বলা যায় হচ্ছে ভার্ব থেকেও এসেছে, আবার বলা যায় সিকোয়েন্স অফ টেন্স থেকেও। আচ্ছা, আমরা এটা রাইট ফর্ম অফ ভার্বই রাখলাম, ভার্বের অপশন থেকেই রাখলাম। এখন দেখো প্রথম অংশ, টু ইমপ্রুভ হিজ রেজাল্টস দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ রিপিটেড। আসলে সিকোয়েন্সটা হওয়ার কথা কি ছিল? এইটা আসলে পরে যাওয়ার কথা ছিল। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ রিপিটেড, অর্থাৎ ওই এক্সপেরিমেন্টটা বারবার করা হচ্ছিল টু ইমপ্রুভ হিজ রেজাল্ট, তার ফলাফলটা কি করার জন্য? ভালো করার জন্য। অর্থাৎ এটা দুই সাইডে হচ্ছে মূলত এলোমেলো করে দেওয়া আছে। এরপরে দেখো সি নাম্বার, দেখো তাহলে এ হচ্ছে না, এরপরে সি, হোয়াইল ক্লিনিং দ্য রুম। আচ্ছা, তারপরে এটা দেখি, আফটার রিডিং দ্য বি, দেখি আফটার রিডিং দ্য বুক দ্য ইন্ডিং সারপ্রাইজড মি, এটাও সেম অবস্থা। এই অংশটা হচ্ছে প্রথমে আসবে, দ্য ইন্ডিং সারপ্রাইজড মি আফটার রিডিং দ্য বুক, অর্থাৎ বইটা পড়ার পরে আমি সারপ্রাইজড হয়ে গেছি।
এটা বাংলায় যেমন বললাম, বাংলায় মনে হচ্ছে এই সিকোয়েন্সটা ঠিক আছে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে ওই সিকোয়েন্সের উল্টা হয়। বাংলায় আমরা কি বলতেছি প্রথমে, যে বইটা পড়ার পরে, আফটার রিডিং দ্য বুক, বইটা পড়ার পরে দ্য এন্ডিং ওয়াজ সারপ্রাইজ, এন্ডিং আমাকে কি করলো, অবাক করলো। কিন্তু ইংলিশের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা উল্টা হবে, দ্য এন্ডিং সারপ্রাইজড মি আগে হবে, তারপরে হবে কি আফটার রিডিং দ্য বুকস, তার কারণে এটা ভুল। এরপরে ডিতেও সেম অবস্থা, রানিং কুইকলি দ্য ফিনিশ লাইন ওয়াজ রিচড, আসলে হবে দ্য ফিনিশ লাইন ওয়াজ রিচড রানিং কুইকলি, অর্থাৎ দ্রুত দৌড়ে এই কি হলো, যে ফিনিশিং যে লাইনটা আছে, শেষ পয়েন্টটা আছে, সেটা পার করে ফেললাম, তার কারণে এটাও হবে না। এখন হবে হচ্ছে যে এটা হোয়াইলের নিয়ম, যেটা হোয়াইল ক্লিনিং দ্য রুম আই ফাউন্ড অ্যান ওল্ড ডায়েরি, যখন রুমটা পরিষ্কার করছিলাম তখন কি পেলাম, তখন একটা পুরাতন ডায়েরি পেলাম। তাহলে সিকোয়েন্স অফ টেন্সটা পড়বা, বা রাইট ফর্ম ভার্বের মধ্যেও রাখতে পারো, এটা পড়তে হবে। এরপরে দেখো এটাও আসছে ভার্ব থেকে, ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে যেটা আছে, যে টপিকটা সেইখান থেকে আসছে। দ্য পাস্ট ফর্ম অফ টেলিকাস্ট, এই টেলিকাস্ট শব্দের মতো আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট, এই ব্রডকাস্ট শব্দ দিয়ে একবার প্যাসিভ ভয়েসে একবার প্রশ্ন আসছিল, তো তুমি চিন্তা করো ভয়েসে তুমি নিয়ম পারো, সব পারো, জাস্ট এমন একটা ভার্ব আসলো যে ভার্বটার তুমি আসলে ফর্ম, পাস্ট ফর্ম বা V3 ফর্ম তুমি জানো না, পাস্ট পারফেক্ট ফর্মটা তুমি জানো না, তার কারণে কি হবে, তার কারণে কিন্তু তোমার পুরো প্যাসিভ সেন্টেন্স, মানে প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস যেটাই বলো না কেন, পুরোটা কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণে তোমাকে এখন কি পড়তে হবে, এরকম ভার্বের বিভিন্ন ফর্ম পড়তে হবে। টেলিকাস্ট এবং ব্রডকাস্ট এই দুইটা জিনিসেই কোনো রকমের চেঞ্জ হয় না, অর্থাৎ টেলিকাস্ট এবং ব্রডকাস্ট, যেটা V1 V2 V3 তিনটাতেই এই টেলিকাস্ট বা ব্রডকাস্ট এই সেম জিনিসটাই থাকে, কোনো চেঞ্জ হয় না এটাতে। 5 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু সুপারফিশিয়াল, তাহলে এটা কোথা থেকে আসছে, সিনোনিম থেকে আসছে, এটা আসছে, এটা আসছে হচ্ছে সিনোনিম থেকে। এখন দেখো সুপারফিশিয়াল, সুপারফিশিয়ালের বাংলা অর্থ হচ্ছে ভাষা ভাষা, আমরা বলি না যে এই বিষয়টা আমি খুব ভালো করে বুঝতে পারিনি, ভাষা ভাষা বুঝতে পেরেছি, অর্থাৎ উপর উপর থেকে কোনো জিনিস বোঝা, কোনো ডিপলি কোনো মিনিং খুঁজে না পাওয়া। সুপারফিশিয়াল অর্থ ভাষা ভাষা। এখানে দেখো সিরিয়াস মানে আমরা কি বলি, গুরুতর কোনো বিষয়, প্রোফাউন্ড মানেও সেরকম, ইন্টেলেকচুয়াল মানেও মানে একদম অনেক বুদ্ধিমত্তা সহকারে কোনো জিনিস, একমাত্র সারফেস লেভেল, অর্থাৎ যেটা সারফেস লেভেল, ধরো এইটা একটা হচ্ছে স্লাইড চেঞ্জার, এই স্লাইড চেঞ্জারের এই যে উপরের যে কালো অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সারফেস লেভেল, অর্থাৎ উপরের অংশ, ভাষা ভাষা ডিপ নয় যে জিনিসটা, সেটা হচ্ছে সারফেস লেভেল বা সুপারফিশিয়াল। এরপরে দেখো, বিং ফ্যাট ডাজেন্ট নেসেসারিলি কিল ইউ, অর্থাৎ মোটা যদি হও তুমি তাইলে তুমি মরে যাবে না, বাট ইট ড্যাশ দ্য রিস্ক দ্যাট ইউ উইল সাফার ফ্রম ন্যাস্টি ডিজিজেস। তাহলে এই জিনিসটা শব্দগুলো দেখলেই বুঝতে পারবা যে এটা হচ্ছে ভুকাবস ইউজ করার ক্ষমতা আছে কিনা তোমার, সেইটা পরীক্ষার করার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা টপিক আসে। এটার জন্য আলাদা কোনো রকমের টপিকের আসলে নাম নেই, মূলত তুমি ভুকাবস ইউজ করতে পারো কিনা সেইটাই হচ্ছে এখানে দেখে, অর্থাৎ তুমি বাক্যে ভুকাবস কিভাবে ইউজ করবা এটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে পুরোটা। তাহলে দেখো বলতেছে যে তুমি যদি মোটা হও, এটা এইটাই মিন করে না যে তুমি মরে যাবা, বাট ইট ইনক্রিজেস ইনক্রিজেস দ্য রিস্ক দ্যাট ইউ উইল সাফার ফ্রম ন্যাস্টি ডিজিজেস। কিন্তু তুমি যদি মোটা হও তাহলে এটা কিসের রিস্ক বাড়িয়ে দেবে, এটা রিস্ক বাড়িয়ে দিবে যে তুমি খুব খারাপ কিছু রোগ ব্যাধিতে ভুগতে থাকবে, এর চান্সটা কি করবে, ইনক্রিজ করবে। এরপরে দেখো 7 নাম্বার, এটা আসছে হচ্ছে সাবস্টিটিউশন থেকে, এটা আসছে হচ্ছে অনার সাবস্টিটিউশন বা সাবস্টিটিউশন যেটা বলি আমরা বাংলায়, সরি ইংলিশে। এ পার্সন হু জেনারেসলি ডোনেটস মানি টু হেল্প আদার্স ইজ নোন অ্যাজ, অর্থাৎ যে ব্যক্তি উদার মনে টাকা পয়সা দান করে তাকে আমরা কি বলি ইংলিশে, ইংলিশে আমরা তাকে বলি হচ্ছে ফিল্যান্থ্রোপিস্ট, অর্থাৎ মানব হিতৈষী, অর্থাৎ মানুষের হিত করে যে, মঙ্গল করে যে। আর এথিস্ট জিনিসটা কি, অর্থাৎ যে হচ্ছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, নাস্তিক সে। আর সিনিক হচ্ছে এমন একটা ব্যক্তি, যে ব্যক্তি সব কিছুর মধ্যেই মনে করে মানুষ স্বার্থ ছাড়া কোনো রকমের কাজ করে না বা ভুল ধরে শুধু, সে হচ্ছে সিনিক, অর্থাৎ ওর ধারণা এরকম মানুষ যে কাজটা করতেছে তার পেছনে কোনো না একটা স্বার্থ আছে। এরপরে স্টোইক, স্টোইক ব্যক্তিটা কেমন, স্টোইক হচ্ছে এমন একজন ব্যক্তি যার রোগ ব্যাধি দুঃখ সুখ কোনো কিছুই যাকে বিচলিত করে না, সে হচ্ছে স্টোইক, অর্থাৎ অবিচলিত কোনো ব্যক্তিকে বলা হয় হচ্ছে স্টোইক, মানে যার কোনো আবেগ টাবেগ তেমন একটা নেই। এরপরে দেখো 8 নাম্বার, এটা তো সিনোনিম থেকে আসছে বোঝাই যাচ্ছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রিং আপ।
ব্রিং আপ মানে আমরা বুঝি সাধারণত কোনো কিছু নিয়ে আসা এরকম অর্থ, বাট ব্রিং আপ অর্থ হচ্ছে ইন্ট্রোডিউসও হয়, অর্থাৎ তুমি কোনো কিছুকে, নতুন কোনো জিনিসকে ইন্ট্রোডিউস করে দিচ্ছ। এই ক্ষেত্রে তুমি এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারো, ব্রিং আপ অর্থাৎ নতুন কিছুর সাথে পরিচয় করে দেওয়া। সাপ্রেস মানে তোমরা একাডেমিকে পড়েছো, এটা তোমাদের বইয়ে ছিল। দমন করা, ইগনোর মানে হচ্ছে কোনো কিছুকে অবমূল্যায়ন করা, বা আমরা বাংলায় যেটাকে বলি গুনলাম না তোকে, ইগনোর করা, অবজ্ঞা করা। তারপরে দেখো সেলিব্রেট, সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা, এটা সোজাই ছিল। 9 নাম্বারটা দেখো, although he has failed in the written examination he is using backstairs influence to get the job। এটা আসছে আমাদের হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে, আমি শুধু ইডিয়মসটাই লিখে দিচ্ছি এখানে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে এই প্রশ্নটা এসেছে। দেখো ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স, ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স মানে কি, আমরা যে ওই যে বলি না দুর্নীতি করে চাকরি নেওয়া, প্রশ্ন ফাঁস করে চাকরি নেওয়া, বা অর্থাৎ উনি প্রকৃত মেধাবী না, বাট অন্য কোনো একটা খারাপ উপায়ে উনি জবটা সিক করলো, ওই জবটা নিল, সেটা হচ্ছে ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স। অর্থাৎ সেটা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, এনিওয়ে। তাহলে এটা কি হবে, সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স, অর্থাৎ গোপন এবং অনৈতিক কোনো উপায়ে তুমি যখন কোনো একটা কাজ সম্পাদন করো, তখন এই এক্সপ্রেশনটা ইউজ করা যায়, ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্সেস। তাহলে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কিন্তু পড়তে হবে, বারবার আসছে কিন্তু এটা। 10 দেখো, দ্য ড্যাশ অফ দ্য এভিডেন্স কনভিন্স দ্য জুরি, জুরি মানে হচ্ছে বিচারকদের। তাহলে দেখো এটাও ওই ভোক্যাবস থেকে আসছে, যে তুমি বাক্যে কোনো ভোক্যাবস ইউজ করতে পারো কিনা পারফেক্টলি সেটা দেখার জন্য। অ্যাম্বিগিউটি, অ্যাম্বিগিউটি অর্থ আমরা কি বলি বাংলায়, যে দ্ব্যর্থক, দ্ব্যর্থবোধক, অর্থাৎ দুই অর্থ দেয় জিনিস, যে যে কোনো একটা বিষয় যেটার অর্থ দুই রকমের হয়ে যাচ্ছে, স্পষ্ট মিনিং পাওয়া যায় না, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্বিগিউটি। এরপরে দেখো অবস্কারিটি, অর্থাৎ যে জিনিসটা অবস্কার মানে কি অন্ধকার, ঘোলা ঘোলা, সেরকম, স্পষ্ট নয়। এরপর হচ্ছে ভেগনেস, ভেগ শব্দটা তোমরা ড্রিমের মধ্যে পড়েছো, ড্রিম যে তোমাদের চ্যাপ্টার ছিল সেখানে। ভেগনেস মানে কি, এই ভেগনেস অর্থও হচ্ছে কোনো কিছু অস্পষ্ট বা আনক্লিয়ার, নট ভিভিড। একমাত্র তাহলে উত্তর কোনটা হচ্ছে, ক্ল্যারিটি। দ্য ক্ল্যারিটি অফ দ্য এভিডেন্স কনভিন্স দ্য জুরি, অর্থাৎ তাই যে যে প্রমাণটা বিচারকদের সামনে উপস্থাপন করা হয়েছে, এই প্রমাণের একদম পরিষ্কার প্রমাণ থাকার কারণে কি হয়েছে, বিচারকরা কনভিন্সড হয়েছে ওই বিষয় সম্পর্কে, যে হ্যাঁ এই এভিডেন্সটা সত্য, কারণ এভিডেন্সটা একদম পরিষ্কার, ক্লিয়ার। এরপরে 11 নাম্বার দেখো, ইট ইজ হাই টাইম, এটা আসছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে এই প্রশ্নটা আসছে। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট স্টার্ন স্টার্ন টেপ টু কন্ট্রোল করাপশন, এখানে মেবি শুড, এটা মনে হয় ছিল না। আচ্ছা, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ড্যাশ স্টেপ টু কন্ট্রোল করাপশন। তাহলে আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে কি হয়, সাধারণত ইট ইজ টাইম বা হাই টাইমের পরে হয় হচ্ছে V2। তাহলে এখানে দেখো V2 আছে কোনটা, একমাত্র সিতে আছে আমাদের V2, অর্থাৎ টুক। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক স্টেপ টু কন্ট্রোল করাপশন, এটা হচ্ছে একাডেমিকেও তোমরা এই নিয়মটা পড়েছো। এরপরে দেখো চুজ দ্য ইনকারেক্ট স্পার্ট, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পিন পয়েন্ট ইরোর কিন্তু প্রচুর আসে, ডি ইউনিটে মোটামুটি বেশ কয়েকটা আসে। পিন পয়েন্ট ইরোরের আলাদা একটা পার্ট থাকে, তাছাড়াও বাকি অংশগুলো এরকম ইনকারেক্ট পার্ট তোমাকে চুজ করতে দেয়, যে শব্দের মধ্যে কোন অংশটা কারেক্ট নয়। অর্থাৎ এটার জন্য তোমার মোটামুটি সব ধরনের গ্রামারের উপরই একটা দখল থাকতে হবে, একক কোনো গ্রামারের কোনো প্রশ্ন নয় এটা। তাহলে দেখো শি এনজয়স টু প্লে দ্য পিয়ানো ইন হার ফ্রি টাইম, তাহলে এই তিনটা অপশন বা চারটা অপশনের মধ্যে দেখতে হবে কোন অপশনটার মধ্যে ভুলটা আছে। এখন দেখো রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী বেশ কিছু ভার্ব আছে যার পরে সরাসরি আইএনজি হয়, যেমন এখানে আছে হচ্ছে এনজয়, এখানে আছে এনজয়, তাছাড়া আছে স্টপ, স্টার্ট, স্টার্ট, তারপরে আছে হচ্ছে প্রেফার। এই শব্দগুলোর পরে কি হয়, এই শব্দগুলোর পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন স্টপ স্মোকিং, অর্থাৎ ধূমপান করা বন্ধ করো, এখানেও সেম অবস্থা। চুজ দ্য ইনকারেক্ট পার্ট, এইটাতে ভুল আছে এই জায়গায়। শি এনজয়স প্লেইং দ্য পিয়ানো, তাহলে এখানে এই জায়গায় কি হবে, প্লেইং হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, যেহেতু ইনকারেক্ট খুঁজতে বলছে আমাদের। এরপরে 13 নাম্বার দেখো, চুজ দ্য ইনকারেক্ট পার্ট, এভরিওয়ান শুড ব্রিং দেয়ার ওন লাঞ্চ টু দ্য পিকনিক। এইটা পিন পয়েন্ট ইরোরের মতোই, প্লাস এই জিনিসটা একদম যদি সরাসরি বলতে চাই, এইটা আসছে ভার্ব থেকে, রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম থেকে, আর এইটা আসছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এই প্রশ্নটা আসছে। এখন দেখো, এভরিওয়ান শুড ব্রিং দেয়ার ওন লাঞ্চ টু দ্য পিকনিক, অর্থাৎ সবাইকে তার নিজের কি করতে হবে, নিজের লাঞ্চটা, দুপুরের খাবারটা পিকনিকে নিয়ে আসতে হবে। পিকনিকে কোনো রান্না বান্না হবে না। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এভরিওয়ান হচ্ছে একটা সিঙ্গেল অর্থ প্রদান করে, কিন্তু দেখো তার সাথে কি ইউজ করা হয়েছে, দেয়ার ইউজ করা হয়েছে। এখানে দেয়ার না হয়ে হবে হচ্ছে হিজ অথবা হার ব্যবহার করতে হবে তোমাকে। তাহলে দেখো এখানে এই পুরো সেন্টেন্সের মধ্যে ভুল আছে মূলত এই অংশটা, অর্থাৎ দেয়ারটা ভুল, দেয়ার দেয়া যাবে না এখানে। এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার, তার কারণে হিজ অথবা হার হবে এটার সাথে। এরপরে দেখো অ্যানালজি, চট্টগ্রাম ইউনিভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ওরা অ্যানালজি আলাদা পার্ট করেই দিয়ে দেয়। প্রথমে দেখো বলছে ক্যান্ডেল এবং ওয়াক্স, তাহলে এই অংশ দেখে তোমাকে বুঝতে হবে যে পরের অংশের উত্তরটা সিকোয়েন্সটা কেমন হবে। তাহলে ক্যান্ডেল হচ্ছে একটা বস্তু যেটাকে বানানো হয় হচ্ছে একটা উপাদান দিয়ে। তাহলে এই অংশে আছে একটা মানে বস্তু বলা যায়, অবজেক্ট বলা যায়, এবং সেই অবজেক্টটা বানাতে আমার কোন জিনিসটা ইউজ করা হয়েছে সেই ম্যাটেরিয়ালের নামটা দেওয়া আছে হচ্ছে ডানে। তাহলে আমাদের এরকম সেম সিকোয়েন্স খুঁজতে হবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে মেটাল। মেটাল মানে আমরা জানি ধাতব পদার্থ। এখন কোরেশন মানে কি, কোরেশন মানে হচ্ছে জারণ। এখন ধরলাম আমরা যে মেটাল জারণ পদার্থে মানে জারণ প্রক্রিয়ার মাধ্যমে একটা মেটাল আমি তৈরি করলাম, মানে কথার কথা ধরছি। কিন্তু আসলে কি তাই হচ্ছে, আমাদের এখানে একটা কোন জিনিসটা দিয়ে সরাসরি ওই অবজেক্টটা বানানো হচ্ছে সেরকম একটা জিনিস লাগবে। যেমন ধরো এই পেনটা কি দিয়ে বানানো হয়েছে, প্লাস্টিক দিয়ে, তাহলে এখানে থাকবে পেন, এই পাশে থাকবে প্লাস্টিক, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি, তার কারণে ভুল। এরপরে বি নাম্বার দেখো, লেদার। লেদার বানাতে কি লাগে, অবশ্যই চামড়া লাগবে, গরু ছাগল বা অন্য যে কোনো কিছুর পিওর চামড়া হতে হবে, তাহলে আমরা কি বানাতে পারবো, এই লেদারটা বানাতে পারবো। কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে ভিনাইল। ভিনাইল হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্লাস্টিক। ভিনাইল হচ্ছে এক রকমের প্লাস্টিক। এখন প্লাস্টিক দিয়ে তো আর লেদার বানানো যাবে না, কারণ লেদার হচ্ছে চামড়ার একটা জিনিস, এটাও হবে না। এরপরে দেখো বলছে কার্টেইন প্লিট। প্লিট মানে হচ্ছে ভাঁজ, অর্থাৎ পর্দার মধ্যে কিন্তু তোমরা ভাঁজ দেখো, অর্থাৎ পর্দা কিন্তু একটা ঢেউ খেলানো একটা জিনিস। তো কার্টেইন কিন্তু ভাঁজ দিয়ে তৈরি হয় না, বরং কাপড় দিয়ে তৈরি হয়, কটন দিয়ে তৈরি হয়, বা সিল্ক বা অন্য যে কোনো জিনিস দিয়ে হতে পারে। তাহলে এটাও হচ্ছে না, একমাত্র উত্তর কোনটা, ডি। কারণ তুমি যত রকমের বাজারে টায়ার দেখবা, সেই টায়ারগুলো কি দিয়ে তৈরি হয়, টায়ারগুলো মূলত হচ্ছে রাবার দিয়ে তৈরি হয়, টায়ারের যে বাইরের অংশটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এরপর 15 নম্বর দেখো, এ ক্রিয়েচার দ্যাট সাকস দ্য ব্লাড অফ আদার্স অ্যান্ড ইজ ইউজুয়ালি অ্যাক্টিভ অ্যাট নাইট ইজ কল। তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসটা আসছে হচ্ছে অনার সাবস্টিটিউশন থেকে। অনার সাবস্টিটিউশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ফেমাস টপিক হচ্ছে অ্যানালজি, অনার সাবস্টিটিউশন, পিন পয়েন্ট ইরোর, রাইট ফর্ম অফ ভার্ব। এগুলো থেকে মানে যা কিছু থেকে প্রশ্ন আসুক না কেন, এগুলো থাকবেই, এগুলো প্রথমে এবং বেশ কয়েকটা করে প্রশ্ন থাকে। তাহলে বলা হচ্ছে এমন একটা জীবের জন্তুর কথা বা সৃষ্টির কথা যে কি করে, যে রক্ত চুষে খায়, সাকস দ্য ব্লাড অফ আদার্স, অন্যের রক্ত চুষে খায়, ইজ ইউজুয়ালি অ্যাক্টিভ অ্যাট নাইট, এবং রাতের বেলা যারা ঘোরাফেরা করে বা রাতের বেলা যারা অ্যাক্টিভ হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভ্যাম্পায়ার। ঘোস্ট বলতে আমরা বুঝি সাধারণ ভূত, বাট ভ্যাম্পায়ার হচ্ছে ও রক্ত খাওয়ার জন্যই মূলত বের হয়। ক্যানিবল জিনিসটা হচ্ছে ইটস হিউম্যান ফ্লেশ, অর্থাৎ মানুষের মাংস খায়, সেটা হচ্ছে ক্যানিবল। ক্যানিবল আর ভ্যাম্পায়ার হচ্ছে রক্ত চুষে খায় এবং রাতের বেলায় সাধারণত বের হয়। এরপরে দেখো 16 নম্বর, চিলড্রেন এনজয় টেলিং। এই দেখো এই জায়গাতে এনজয় প্লাস ভার্বের আইএনজি ফর্মটা আছে। চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসেনিং টু ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। তাহলে বলছে যে বাচ্চারা কি পছন্দ করে, ভূতের গল্প বলতে এবং শুনতে পছন্দ করে হ্যালোউইনের রাতে। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট। তাহলে এই বাক্যে আবার কোন জায়গায় ইনকারেক্ট আছে। এই প্রশ্নটা এসেছে হচ্ছে তোমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ থেকে। এই প্রশ্নটা এসেছে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ থেকে। পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে এই প্রশ্নটা এসেছে। এখন দেখো এই প্রশ্নের মূলত ভুল আছে হচ্ছে এই যে এই অংশটাতে। কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন ধরো আমার গল্প, এখন যদি আমার গল্প বলি যে আমার গল্প, তাহলে কি হবে, ধরো আমার নাম তন্ময়, তাহলে আমার গল্প কি হবে, তন্ময়ের স্টোরি, অর্থাৎ আমার গল্প। এই যে অ্যাপোস্ট্রোফি এস লাগানো, অর্থাৎ পজেসিভ বানানো, স্টোরির আগে তন্ময়েস বসছে, তার কারণে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে এখন আমি কিন্তু এই জিনিসটাকে বলতে পারবো না তন্ময় স্টোরি, তাহলে হলো তন্ময় গল্প, কিন্তু আমি তো বলতে চাচ্ছি তন্ময়ের গল্প, তাহলে কি হবে, তন্ময় স্টোরি।
ঠিক তেমনই তুমি ভূতের গল্প বলতে চাচ্ছ, তাহলে ঘোস্টের স্টোরিজ হচ্ছে অর্থাৎ অনেকগুলো ভূতের গল্প, কিন্তু আমি তো সেটা বলতে চাচ্ছি না, আমার ভূতের গল্প লাগবে, এখানে একটা অ্যাপোস্ট্রোফি এস হবে, অর্থাৎ পজিটিভ লাগবে আমাদের। এইখানে ভুল আছে, ঘোস্টের স্টোরিজ, অর্থাৎ তোমাকে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে ওটাকে পজিটিভ করে নিতে হবে। তারপরে দেখো 17 নাম্বার, হোয়াইল দ্য বয়েজ ওয়ার আইস স্কেটিং দে স্লিপ অন দ্য থিন আইস অ্যান্ড ফেল ইনটু দ্য ডিপ ওয়াটার, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট। আবার সেম প্রশ্ন, এই প্রশ্নটা এসেছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, বা সিকোয়েন্স অফ ভার্ব বললে এটা ভালো হয়। এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের যে নিয়ম, সেইখান থেকে এই প্রশ্নটা এসেছে, সিকোয়েন্স অফ টেন্স। দেখো, হোয়াইল দ্য বয়েজ ওয়ার আইস স্কেটিং, তাহলে প্রথম অংশে আমাদের কি আছে, ওয়ার, অর্থাৎ আমরা বুঝতে পারলাম প্রথম অংশটা আছে আমাদের হচ্ছে পাস্টে, তাহলে পরের অংশ অবশ্যই পাস্টেই হওয়া লাগবে। তাহলে দে স্লিপ, এখন স্লিপ অর্থাৎ স্লিপ মানে হচ্ছে পা পিছলে পড়ে যাওয়া, তাহলে এখানে স্লিপ না হয়ে কি হবে, স্লিপড হবে। এখানে স্লিপ না হয়ে হবে হচ্ছে স্লিপড, তাহলে এখানে ইনকারেক্ট পার্ট কোনটা আমাদের, স্লিপ। এরপরে দেখো 18 নাম্বার, ইন অ্যান অলিগার্কি পাওয়ার ইজ হেল্ড বাই, অলিগার্কি হচ্ছে অল্প গুটি সংখ্যক মানুষের হচ্ছে শাসন, এটাও অনার্স সাবস্টিটিউশন থেকে আসছে, এটাও অনার্স সাবস্টিটিউশনের একটা প্রশ্ন। ইন অ্যান অলিগার্কি অর্থাৎ বলতেছে অলিগার্কি এমন একটা শাসন, সেটা তোমরা হয়তো পড়েছো, যে যেখানে গুটি কতক মানুষ কি করে, রাজ্য শাসন করে বা ইন্টায়ার কোনো একটা দেশ শাসন করে। তাহলে ইন্টায়ার পপুলেশন যখন কোনো একটা দেশ শাসন করে সেটাকে আমরা বলি হচ্ছে ডেমোক্রেসি, সেটাকে আমরা বলি হচ্ছে ডেমোক্রেসি। যখন একজন রাজা, মোনার্ক মানে কিন্তু রাজা, যখন একজন রাজা কোনো দেশ শাসন করে তখন আমরা সেটাকে বলি হচ্ছে মোনার্কি, তখন সেটাকে আমরা বলি মোনার্কি। আর যখন একজন ধর্মীয় গুরু বা রিলিজিয়াস লিডার যখন দেশটা শাসন করে, সেটা হচ্ছে হয় সাধারণত ধর্মীয় গুরুরা যদি করে, থিওক্রেসি হয় সাধারণত, একজন যদিও না, সেই ক্ষেত্রে বেশ কয়েকজন লাগে, ওইটা হচ্ছে হয় থিওক্রেসি। এরপরে দেখো, এ স্মল প্রিভিলেজড গ্রুপ, অর্থাৎ একটা ছোট্ট বাট যারা প্রচুর সুবিধাভোগী লোক, সেই লোকগুলো যখন কোনো একটা জিনিস শাসন করছে তখন আমরা তাকে কি বলি, অলিগার্কি বলি তখন। এরপরে দেখো 19 নাম্বার, শি সেলডম কামস টু ক্লাস, অপশন দেখেই বোঝা যাচ্ছে এটা ট্যাগ কোশ্চেন, অর্থাৎ এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের একটা প্রশ্ন, ট্যাগ কোশ্চেন থেকে এসেছে এই প্রশ্ন। তাহলে আমরা জানি সেলডম যদি থাকে, সেলডম, হার্ডলি, স্কার্সলি এই ধরনের কোনো যদি ওয়ার্ড থাকে, তাহলে সাধারণত কি হয় না, ট্যাগ কোশ্চেনে নটটা হবে না, কারণ এগুলা হচ্ছে নেগেটিভ শব্দ, তার কারণে নট আবার অতিরিক্ত করে দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে দেখো, হি সেলডম কামস টু ক্লাস, তাহলে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা অবশ্যই বুঝতে পারলাম এখানে কি হবে, এখানে ডাজ হবে, নট তো হওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ সেলডম আছে। আর সাবজেক্ট আমাদের কি আছে, সাবজেক্ট আছে হচ্ছে হি, তাহলে এখানে কি হবে, ডাজ হি। দেখো অপশনে কোনটাতে ডাজ হি আছে, অপশনে আছে বিতে ডাজ হি, তার কারণে বি হবে। এরপরে 20, এটা বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটির এর আগের বছরের প্রশ্নে এই শব্দটা এসেছিল, ক্লিচ। ক্লিচ হচ্ছে এমন একটা জিনিস যেটা বারবার করে ইউজ করা হয়, যেমন ধরো বাংলার কথা যদি আমরা বলি, আমরা সাধারণত বলি অনেক রকমের এক্সপ্রেশন বলি, বাট কথা বলতে গেলে দেখবো অনেক মানুষ বলছে যে পড়ার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, এটা কিন্তু অনেকে বলা হয়, বেশি বেশি বলা হয়। এই ক্লিচটাই হচ্ছে সেই জিনিস, অর্থাৎ অ্যান ওভার ইউজড এক্সপ্রেশন, ইউজড থেকে ওভার ইউজড, অর্থাৎ অতিরিক্ত ব্যবহার করা হয় যে কথাটা বা যে এক্সপ্রেশনটা, ইডিয়মসটা, সেটাকে আমরা সংক্ষেপে বলি, ইংলিশে বলে হচ্ছে ক্লিচ। তারপরে দেখো, 21 নাম্বার, বাট ফর হিজ ওয়েলথ হি উড নট বি রেসপেক্টেড, হোয়াট ডাজ ইট মিন। তাহলে এই বাক্যটার যদি তুমি অর্থ বের করতে মানে সমাধান করতে চাও, তার আগে তোমাকে এটার অর্থ জানতে হবে অবশ্যই। বলছে বাট ফর হিজ ওয়েলথ হি উড নট বি রেসপেক্টেড, এই লাইনের অর্থ হচ্ছে বাট ফর হিজ ওয়েলথ মানে যদি তার সম্পদ না থাকতো, হি উড নট বি রেসপেক্টেড, তাকে কেউ সম্মান করতো না, সে কারো দ্বারা সম্মানিত হতো না। তাহলে এই লাইনটার অর্থ কি দেখো, তাহলে এখানে বলছে হি ইজ নট রেসপেক্টেড অলদো হি ইজ রেস, না, এটা কিন্তু আমাদের অর্থ কি আসলো, যে যেহেতু তার সম্মান আছে, টাকা পয়সা আছে, তিনি বড় লোক, তার কারণে তাকে কি করে, মানুষজন সম্মান করে, তার কারণে এইটা হবে না, কারণ তার অলরেডি টাকা আছে, তার কারণেই তাকে সম্মান করছে। এরপরে দেখো, হি উড বি রেসপেক্টেড ইভেন উইদাউট মানি, এটা কিন্তু মিথ্যা কথা, কারণ প্রশ্নে যে অর্থটা আসতেছে তার অর্থ হচ্ছে তার টাকা পয়সা আছে জন্যই তাকে সম্মান করে, না থাকলে করতো না।
এরপরে পিপল রেসপেক্ট হিম বিকজ হি ইজ পোর, এটাও না, কারণ সে তো অবশ্যই ধনী। তাহলে অ্যান্সার হবে আমাদের এ, বিকজ হি ইজ রিচ হি ইজ রেসপেক্টেড, অর্থাৎ তার টাকা পয়সা আছে জন্যই তাকে কি করছে, অর্থাৎ মানুষজন সম্মান করছে। বাট ফর হিজ ওয়েল, যদি না তার টাকা পয়সা থাকতো তাহলে তাকে রেসপেক্ট করতো না, অর্থাৎ তার টাকা পয়সায় তার হচ্ছে সম্মানের মূল উৎস। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ আ ভার্ব, অর্থাৎ ভার্ব কোনটা, এটা ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এসব চেনার ওই যে শর্ট শর্ট কিছু রোল থাকে না, যেমন ভার্ব যদি হয়, ভার্বের আগে আমরা কি জানি যে একটা এন থাকে, বা শুরুতে যদি থাকে এন, শেষে থাকে দেখা যায় টিই শব্দটা আমরা বেশি দেখি। নাউনের ক্ষেত্রে টিআইওএন, ডোম, শোন, এরকম বিভিন্ন রকমের এনস এরকম শব্দ দেখি। তেমনি এখানেও তোমাকে ভার বের করতে বলছে। দেখো এখানে আমি শুধুমাত্র এই পন্টিফিকেট মানে হচ্ছে অনেকটা পোপগিরি করা এটাকে বলে, এই শব্দটাই শুধুমাত্র এখানে ভার। ইমপ্রিমেচার এটাও নাউন, অর্ডিয়ান কোনো শব্দ না। আর রিকোসেট অর্থ হচ্ছে সিনিমিনি করা, এটাও নাউন, অর্থাৎ বাকিগুলো নাউন, এইটা হচ্ছে ভার্ব শুধুমাত্র। এরপরে দেখো 23 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম। আচ্ছা, এটা আসছে আমাদের হচ্ছে কন্ডিশনাল থেকে। এই কন্ডিশনাল এমন একটা টপিক, তুমি যে পরীক্ষাতেই যাও না কেন কোনো জায়গায় এই টপিকটার কোনো মিস নাই। তুমি ঢাবির পরীক্ষা হোক বা বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন পরীক্ষার্থী হোক, এমনকি একাডেমিকের টপিক, এটা একাডেমিকেও বারবার আসে। তাহলে এখানে দেখো একদম ডি নাম্বার থেকে দেখা শুরু করি। হ্যাডস বিন ইউ দেয়ার, আমরা কি জানি কন্ডিশনাল যদি তোমার হতে হয় তাহলে প্রথমে কি থাকতে হবে, ইফ থাকতে হয়, বা ইফ যদি না দাও সরাসরি হ্যাড দিয়েও করা যায়, বা সেক্ষেত্রে তোমাকে হ্যাডের পর সাবজেক্ট নিয়ে আসতে হবে, হ্যাড ইউ, তারপরে তোমাকে বিন দিতে হবে, অর্থাৎ ভি3 ফর্মটা, তার কারণে এটা ভুল। সি নাম্বার দেখো, ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম, তাহলে প্রথম অংশ কি আছে, পাস্ট পারফেক্ট, পরের অংশ কি হবে, উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 হবে। দেখো এখানে মাইট প্লাস ভি অন আছে, তার কারণে এটা কি, এটা ভুল। এবার বি দেখো, ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ দ্য ইনফরমেশন। কুড হ্যাভ প্লাস এখানে কি হওয়ার কথা ছিল, একটা ভি3 হওয়ার কথা ছিল, কারণ প্রথম অংশে হ্যাড বিন আছে, পাস্ট পারফেক্ট ছিল, তার কারণে এটা ভুল। একমাত্র সঠিক তালে বসে যাচ্ছে এ নাম্বারটা, হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড, অর্থাৎ এখানে তিনটাই কিন্তু মিনিংফুল, তার কারণে অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপরে 24 দেখো, এটা হচ্ছে অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস অ্যাট এ পাবলিক ইউনিভার্সিটি ড্যাশ। এই নিয়মটা আসছে হচ্ছে অনলি আফটারের রুল থেকে, অনলি আফটারের নিয়ম থেকে। অনলি আফটারের পরে কি হয়, অনলি আফটারের পরে হচ্ছে আমরা জানি একটা কি বসে, অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে এবং ভার্বের ভি1 ফর্ম বসবে। এখন দেখো এই নিয়ম অনুযায়ী এখানে কোনটা বসছে, অক্সিলারি আছে এটাতে নেই, বিতেও অক্সিলারি নেই, সিতে অক্সিলারি আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভি1 এর পরিবর্তে কি আছে, ভি2 আছে, লার্নড হয়ে গেছে, তার কারণে এটা ভুল। একমাত্র ডিতে সঠিক, অনলি আফটার এর রুল এটা, অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস অ্যাট পাবলিক ইউনিভার্সিটি ডিড আই লার্নড এ লট, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি ক্লাসে অ্যাটেন্ড করার পরেই আমি অনেক কিছু শিখেছি। তারপরে 25 দেখো, মিস সিয়েরা অফার্ড ড্যাশ বিকজ শি হ্যাড ফেইথ ইন হিজ ক্যাপাবিলিটি। এটা বলা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা যায়, এটা আমরা প্রিপোজিশনের মধ্যেই রাখি, এটা আমরা প্রিপোজিশনে রাখলাম। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে অল্প, 2-3টা মতন আসে হয়তো 30টার মধ্যে, সব মিলিয়ে মিস সিয়েরা অফার ড্যাশ। এখন দেখো অফার্ডের পরে, অফার্ড মানে কোনো কিছুকে কাউকে প্রস্তাব করা, এরপরে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এখানে বসে না কিছু, তার কারণে এ ভুল। মিস সিয়েরা অফার মিস আর্মস্ট্রং, তারপরে দেখো কি দেওয়া আছে, দা পজিশন ফর, আচ্ছা এই অংশটা, তারপরে মিস, ওকে, তাহলে এটা এভাবে ব্যাখ্যা করা যায়, মিস সিয়েরা অফার। এখন তুমি যদি কোনো কিছু অফার করো তাহলে প্রথমে কি লাগবে, তোমার সিকোয়েন্স অনুযায়ী একজন ব্যক্তির নাম লাগবে, অর্থাৎ তুমি যাকে অফার করছো। তাহলে এখানে দেখো ব্যক্তির নাম আছে হচ্ছে প্রথমে, প্রথমটা তো ভুল কারণ অফারের পরে আমাদের টু বসবে না, এরপরে আমাদের দরকার ওই ব্যক্তিটার নাম। এখানে দেখো সিতে পজিশনটা দেওয়া আছে, ওই ব্যক্তিকে দেওয়া যাচ্ছে না। এখন তুমি কোনো পজিশনকে কোনো জিনিস অফার করতে পারবে না, তুমি একটা চেয়ারকে অফার করলা যে তুমি এই জিনিসটা নাও, তাহলে কিন্তু হবে না, একজন মানুষকে অফার করতে হবে। এখন দুইটা জায়গায় নাম আছে, মিস্টার আর্মস্ট্রং আর হচ্ছে এখানেও সেম অবস্থা। তাহলে প্রথম, মিস সিয়েরা অফার্ড মিস্টার আর্মস্ট্রং দা পজিশন নাকি টু দা পজিশন, এখানে সাধারণত টু দা পজিশন হয় না, সাধারণত দা হবে, দা পজিশন কেন হবে দেখো, কারণ মিস্টার আর্মস্ট্রং
মূলত উনি কি অফার করছেন? মিস সিয়েরা অফার দ্য পজিশন। তুমি এই মানে নামটা বাদ দাও এবং এই পর্যন্ত অর্থ ধরো, তাইলে তুমি বুঝতে পারবা মিস সিয়েরা অফার্ড দ্য পজিশন। অর্থাৎ মিস সিয়েরা কি করলেন? ওই পজিশন অর্থাৎ অবস্থানটা কি করলেন? অফার করলেন বা প্রপোজ করলেন ওই জিনিসটা। এখন কাকে করলো সেটা পরের বিষয়, এটা বাদ দিলেই তুমি সেন্টেন্সটা পেয়ে যাবা। কিন্তু তুমি যদি এইটা দাও, মিস সিয়েরা অফার্ড টু দ্য পজিশন, অর্থাৎ এইখানে কিন্তু আমার টুটা কি এই অফারের পর পর আবার চলে আসতেছে, তার কারণে এটা হচ্ছে ভুল, অর্থাৎ অ্যান্সার হবে বি। 26 দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনহ্যান্স। এখন অ্যান্টোনিম তো বোঝাই যাচ্ছে, এটা বুকঅ্যাপসের অ্যান্টোনিম পার্ট থেকে এসেছে। ইনহ্যান্স মানে কি? ইনহ্যান্স মানে কোনো কিছুকে হচ্ছে বৃদ্ধি করা। ইনহ্যান্স মানে হচ্ছে কোনো কিছুকে বৃদ্ধি করা। তাহলে দেখো এখানে কি কি আছে, আমাদের অ্যান্টোনিম চাইছে। ইমপ্রুভ মানে কি? কোনো কিছুকে ভালো করা, উন্নত করা। ইনক্রিজ মানে বৃদ্ধি করা। বুস্ট মানে কি? বুস্ট করাও মানে কোনো কিছুকে বৃদ্ধি করা বা উন্নতির দিকে নিয়ে যাওয়া। একমাত্র ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস। ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস করা। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? সি। এরপরে দেখো 27 নাম্বার, দ্য ল্যাটিন ওয়ার্ড সিরকা মিন্স। এটা এক রকমের মুখস্থ, তোমরা ওই যে ল্যাটিন ওয়ার্ডগুলো যে আছে বা দেখবা যে অ্যাডজেক্টিভের মধ্যেও বিভিন্ন রকমের ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, ওই অংশ থেকে প্রশ্নটা আসছে। ল্যাটিন ওয়ার্ড এখানে বোঝাই যাচ্ছে। এই ল্যাটিন সিরকা অর্থ হচ্ছে অ্যাবাউট। এটা আসলে বোঝার মতো তেমন কোনো জিনিস না, এটা মুখস্থ করতে হবে, বা যদি এখনো পড়ে না থাকো পরীক্ষার আগে রিডিং দিয়ে যাবা অন্তত। এরপরে 28 নাম্বার দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট। তাহলে এই প্রশ্নটা আসছে হচ্ছে আমাদের স্পেলিং থেকে। এখানে কোনটা সঠিক? আসছে হচ্ছে ডেফিনেটলি। এই ডেফিনেটলি শব্দটি মূলত হচ্ছে এ নাম্বারটা সঠিক। মনে রাখবে কিভাবে? ডি, তারপরে আমরা যে ভার্বে পড়ি ফাইনাইট, নন ফাইনাইট, সেই জায়গায় থেকে এই ফাইনাইট শব্দটা যে ভার্বে আছে সেম জিনিসটা ডি, তারপরে হচ্ছে আমি কি ঠিক বলছি? ডি, ডেফিনেটলি। ডেফিনেটলি ও ঠিক আছে। এটা ফাইনাইট না, ওইভাবে মনে রাখা যাবে না, তোমাকে এভাবে মনে রাখতে হবে, ডি ফিনাটিলি। এরকম যদি করে মনে রাখতে পারো তো হয়ে যাবে ডিফিনাটিলি। ডেফিনেটলি, ডিফিনিটলি, অর্থাৎ 28-এর এ। এরপরে দেখো 29, আবারও স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে এটা অকারেন্স। অকারেন্সে তোমরা অনেকেই হয়তো এই যে এ দিয়ে অ্যান্সার করো, বাট অকারেন্সে কিন্তু ই থাকে। স্পেলিং গুলো মোটামুটি আগে থেকে না দেখলে পরীক্ষার আগে হুট করে আসলে পারা যায় না, কারণ স্পেলিং হচ্ছে টেকনিক দিয়ে মনে রাখতে হয়। এখানে এরকম করে মনে রাখো, প্রথমে হচ্ছে অকার, এটা আমাদের আমাদের সেনা প্রধান অকার না, অকার, তারপরে হচ্ছে রেন্স। অর্থাৎ ভেঙে ভেঙে মনে রাখতে হবে স্পেলিং, নয়তো কিন্তু স্পেলিং মনে রাখা বেশ টাফ। এরপরে 30 দেখো, ইস অফ দ্য স্টুডেন্ট, সরি, ইস অফ দ্য স্টুডেন্ট ড্যাশ টু সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট টুমরো। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এই প্রশ্নটা আসছে। ইচ ইচ অফের পরে সাধারণত নাউনটা কি হয় আমরা জানি, সাধারণত নাউনটা হচ্ছে প্লুরাল হয়, বাট ভার্বটা দিন শেষে কি হয়? ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আসেই শুধুমাত্র বিতে। ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ টু সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট টুমরো। তাহলে বোঝা যাচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বেশি করে পড়তে হবে, রাইট ফর্ম অফ ভার্বটা বেশি করে পড়তে হবে, ভোক্যাবস নিয়ে বেশ কিছু আইডিয়া থাকতে হবে। তারপরে আর কি কি মোটামুটি এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা অন আউট সাবস্টিটিউশন আর ভোক্যাবস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমরা সেট 2 দেখি। আচ্ছা, এরপরে সেট 2 দেখবো আমরা। দেখো, অন হুজ অ্যাটিটিউড ইজ ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। এটাও কোত্থেকে আসছে? এটাও আসছে হচ্ছে, আমি সংক্ষেপে লিখি, এটাও আসছে অনট সাবস্টিটিউশন থেকে। অর্থাৎ যে ব্যক্তির চিন্তায় শুধু খাওয়া, তারপরে হচ্ছে পান করা, এবং বি মেরি, বে মেরি মানে হচ্ছে সারাদিন হচ্ছে আনন্দ উৎফুল্ল থাকা, তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ইপিকিউরিয়ান। ইপিকিউরিয়ান মানে কি? ভোগবাদী। অর্থাৎ যে ব্যক্তির চিন্তায় শুধু ভোগ করা তাকে বলা হয় ভোগবাদী বা ইপিকিউরিয়ান। কিউরেটর কি? কিউরেটর হচ্ছে জাদুঘরের, জাদুঘরে সাধারণত উনি দারোয়ানির কাজ করে। জাদু জাদুঘরের ম্যানেজার মতন একজন ব্যক্তি, জাদুঘরের ম্যানেজার বললাম আমরা, জাদুঘরের ম্যানেজার বা জাদুঘরের দেখাশোনা করেন যিনি, তিনি হচ্ছে কিউরেটর। তারপরে হচ্ছে স্টোইক। স্টোইক তো বলেছি এর আগে। পলিগ্লট মানে কি? বহু ভাষা জানে যে ব্যক্তি, বহু ভাষা জানেন এমন ব্যক্তিকে আমরা কি বলি? পলিগ্লট। অর্থাৎ একাধিক ভাষা জানলে তাকে আমরা কি বলি? পলিগ্লট। পলি অর্থ হচ্ছে অনেক,
অলি অর্থ হচ্ছে বহু। তারপরে দেখো 2 নাম্বার, হি ফাউন্ড সুইমিং ইজ ডিফিকাল্ট, এটাও ভার্বের জায়গা থেকে আসছে, অর্থাৎ জিরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফাই করার অংশ থেকে, ভার্বের মধ্যেও যদিও পড়ে। হি ফাউন্ড সুইমিং ইজ ডিফিকাল্ট। এখন দেখো আমরা সাধারণত কি করি, ইট দিয়ে রিপ্লেস করি। হি ফাউন্ড ইট ইজ ডিফিকাল্ট, অর্থাৎ সেন্টেন্সটাই অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে বিগত বছরের একটা প্রশ্ন। দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে তুমি কি করছে আসলে প্রশ্নকর্তা প্রশ্নে, এই দেখো একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কি শিখেছি ক্লাসে, যে দুইটা ফাইনাইট ভার্ব যদি কোনো একটা প্রশ্নে থাকে, কোনো একটা লাইনে থাকে, তাহলে তার মধ্যে কি থাকতে হবে, একটা কানেক্টর থাকতে হবে, নইলে কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব বসানো যাবে না। এই জায়গা থেকে ওই প্রশ্নকর্তা ফাইনাইট ভার্বটা উজ্জ্ব করে দিয়েছে, তার কারণে এটা নিয়ে অনেকের কনফিউশন হয়েছে। হি ফাউন্ড দ্যাট সুইমিং ইজ ডিফিকাল্ট, এবার কিন্তু সহজেই বোঝা যাচ্ছে ইট ইজ ডিফিকাল্ট, অর্থাৎ এটা কি হবে, জিরান্ড হবে, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। হি ফাউন্ড দ্যাট সুইমিং ইজ ডিফিকাল্ট, এখন এই অংশটা বাদ দাও, ইট ইজ ডিফিকাল্ট। আমরা জানি ইট দিয়ে রিপ্লেস করলেই কি হয়, ইট দিয়ে রিপ্লেস করলেই সেটা যদি অর্থ দেয় তাহলে আমরা সেটাকে বলি জিরান্ট। এরপরে দেখো 3 নাম্বার, দিস বুক ইজ বেটার ড্যাশ দ্য টু, এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রির একটা নিয়ম, সেই নিয়মটাকেই সরাসরি ওই নিয়মটারই নাম হচ্ছে অফ দ্য টু এর নিয়ম, অফ দ্য টু। কারণ আমরা সাধারণত কি দেখি, ডিগ্রিতে আমরা দেন দিয়ে হচ্ছে কি করি, যে কম্পারেটিভ ডিগ্রিতে মেইনলি, এটা কম্পারেটিভ ডিগ্রি একটা নিয়ম, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দুইয়ের মধ্যে তুলনা করতে সাধারণত দেন ইউজ করি, বা যদি প্রেফার বা এরকম কিছু থাকে, সিনিয়র জুনিয়র থাকে, তাইলে টু ইউজ করি। বাট সিম্পলি যদি তুমি এই নিয়মের কথা যাও, তাহলে এটা হচ্ছে সরাসরি একটা এক্সপ্রেশন, যেখানে আমরা সরাসরি অফ ইউজ করি। দিস বুক ইজ বেটার অফ দ্য টু, অর্থাৎ এখানে অন্য কিছু বসার সুযোগ নেই। এমন হচ্ছে দুইয়ের অধিক, দুই দুই অধিক হতে হবে, তাইলে ওইটার মধ্যে আমরা এমন বসাতে পারবো, দুইয়ের মধ্যে হলে বিটুইন। এরপরে দেখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এই প্রশ্নটা আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। কোনো কিছুতে ভালো হওয়া, আবির ইজ গুড ড্যাশ বাংলা বাট উইক ড্যাশ ইংলিশ, আমরা জানি কোনো কিছুতে ভালো হওয়া তাইলে আমরা সেটাকে বলি গুড অ্যাট, আর যখন কোনো কিছুতে দুর্বল হয় তাইলে সেটাকে আমরা কি বলি, উইক ইন, অর্থাৎ ভালো হইলে অ্যাট, আর উইক যদি থাকে তাইলে হচ্ছে ইন। তাহলে এখানে কোন অপশনটাতে আছে দেখো, আছে হচ্ছে সি নাম্বার অপশনটাতে। এরপরে দেখো 4 নাম্বার, থিওক্রেসি, যে এর আগে যে বলছিলাম, থিওক্রেসি ইজ দ্য রুল বাই হুম, থিওক্রেসি মানে হচ্ছে ধর্মতন্ত্র। ধর্মতন্ত্রে এমন ব্যক্তিরা শাসন করে যারা ধর্মের সাথে মোটামুটি সরাসরিভাবে জড়িত, যেমন চার্চের অথরিটিস, অর্থাৎ কোনো চার্চের তত্ত্বাবধায়করা হচ্ছে এই শাসনটা করেন। থিওক্রেসি শুধু যে চার্চেরই হতে হবে বিষয়টা এরকম না, ধর্মীয় বিষয়ের সাথে জড়িত হতে হবে। নোবেলিটি, নোবেলিটি মানে হচ্ছে যে আভিজাত্য, নোবেল পার্সন যারা, অভিজাত ব্যক্তিরা, অভিজাতরা যদি শাসন করে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারিস্টোক্রেসি, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টো অ্যারিস্টোক্রেসি বলি আমরা। মিলিটারি যদি কোনো শাসন, মিলিটারি আসলে ওরকম শাসন নাই, এটাকে বলে মার্শাল ল। মিলিটারি যেটা মার্শাল ল বলে, মিলিটারি যদি ল ইনফোর্স করে তাহলে হচ্ছে মার্শাল ল হবে। ওয়েলদি ক্লাস সাধারণত কোনো কিছু শাসন করে না, আমরা পড়েছি প্রিভিলেজড ক্লাস এবং গুটি কতক মানুষ যদি শাসন করে সেটার একটা ফর্ম আছে, বাট এটার নেই। তাহলে এটাও আসছে কোথা থেকে, এটাও আসছে সাবস্টিটিউশন থেকে, সাবস্টিটিউশন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এরপরে দেখো লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটা কোন থেকে আসছে, এটা আসছে হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে, এটা ট্যাগ কোশ্চেনের নিয়ম। লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমরা জানি লেটাস থাকলে কি হয়, লেটাস থাকলে শ্যাল উই হয়, কিন্তু লেটাসের পরিবর্তে যদি লেট হিম, হার, দেয়ার যাই থাকুক না কেন তাইলে কি হবে, উইল ইউ হয়। তাহলে লেট হিম থাকলে বা যাই থাকুক না কেন উইল হয়, আর শ্যাল উই হয় হচ্ছে লেটাস থাকলে, লেটাস থাকলে হয় হচ্ছে শ্যাল উই। এরপরে দেখো 7 নাম্বার, হ্যাজ আই বিন ইয়োর শুজ, এটাও কন্ডিশনাল, এটাও আসছে হচ্ছে কন্ডিশনাল থেকে। হ্যাড আই বিন ইয়োর শুজ, তাহলে পাস্ট পারফেক্ট আছে, অবশ্যই পরের অংশে কি হবে, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3 হবে। তাইলে দেখো উড কোন অপশনটাতে সঠিক আছে, আই উড হ্যাভ গান, এটাতে আছে, ধরলাম এটা হবে। পরেরটা দেখো আই উড নট অ্যাকসেপ্ট, এটাতে V1, এটা হবে না। উড অ্যাকসেপ্ট, এটাতেও V1, এটাও হবে না। উডের পরে হ্যাভ নেই কোনোটাতেই, আই হ্যাড অ্যাকসেপ্টেড তো এমনিতেও হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ, আই উড হ্যাভ গন ফর দ্য জব, অর্থাৎ আমি যদি তোমার অবস্থানে থাকতাম, বিন
টু বি ইন সামন শুজ মানে হচ্ছে অবস্থানে থাকা, আমি যদি তোমার অবস্থানে থাকতাম তাহলে এই জবটার জন্য আমি যাইতাম। এরপরে দেখো 8 নাম্বার, আইডেন্টিফাই দ্য পেয়ার অফ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং। তাহলে এটা বুকআপস থেকে আসছে, হতে অ্যান্টোনিম পার্ট মূলত এটা। দেখো সিনোনিম পার্ট, সরি। তাহলে অপোজিট ওয়ার্ড দিয়ে কোন সিকোয়েন্সটা সঠিক, দেখো এলিভিয়েট। এখন দেখো এলিভিয়েট অর্থ কি? এলিভিয়েট অর্থ কোনো কিছুকে মোটামুটি উপশম করা। আর সুদ মানে কি? ওই সুদ মানে উপশম করা, অর্থাৎ তোমার কোনো জায়গায় শরীরে ছিলে গেছে বা পুড়ে গেছে, ওইটা সুদ হয়ে যাওয়া মানে কি ধীরে ধীরে ওই জিনিসটা সেরে যাওয়া, উপশম হওয়া। ইজ মানে আরাম, রিল্যাক্স মানেও আরাম, রিডিউস মানে কমানো, লেসেন মানেও কি কমানো। অর্থাৎ তিনটার অর্থই সিমিলার, বাট আমাদের চেয়েছে অপোজিট অর্থ, অর্থাৎ দুইটা পরস্পর সিনোনিম অ্যান্টোনিম হতে হবে। দেখো মিটিগেট, মিটিগেট মানে হচ্ছে কমানো, আর অ্যাগ্রাভেট মানে হচ্ছে বাড়ানো, আর মিটিগেট মানে হচ্ছে কমানো। তার কারণে হচ্ছে অ্যান্সার হবে এ। 9 দেখো রেড টেপিজম, এটা অনার্স সাবস্টিটিউশন বা বুকআপসও বলতে পারো। রেড টেপিজম হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি লাল ফিতার দৌরাত্ম্য। তোমরা এই কথাটা শুনেছো যে অফিসে বিভিন্ন রকম অফিসিয়াল ফর্মালিটিসের কারণে মানুষকে যেমন হয়রানির শিকার করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে রেড ট্রেপিজম। অর্থাৎ যে ফর্মালিটিসটা না করে সরাসরি একজন ব্যক্তি কাজটা করে দিতে পারতো, বাট কি বলে যে আপনি এই ফাইলটা নেন, এই ডেস্কে আরেকজন বসে আছে, তার কাছ থেকে সাইন নিয়ে আসেন, উনি আবার বলবেন অফিসে যে 10টা টাকা জমা দিয়ে আসেন, এরকম। অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্য, সেই জিনিসটাকে ইংলিশে বলে রেড টেপিজম। অর্থাৎ এটা হচ্ছে টু মাস অফিসিয়াল ফর্মালিটি, অর্থাৎ যে ফর্মালিটিসের দরকারই ছিল না সেই ফর্মালিটি যখন তুমি মানে অফিসিয়াল কারণে ঘটাও, সেটাকে আমরা বলি রেড ট্যাপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য। 10 নম্বর দেখো, দ্য প্রিন্সিপাল হ্যাড হিজ টিচার্স। তাইলে দেখো হ্যাড বোঝাই যাচ্ছে এটা আসছে আমাদের পজিটিভ ভার্ব থেকে, পজিটিভ পজিটিভ ভার্ব থেকে এই প্রশ্নটা আসছে, রাইট ফ্রম ভার্বের নিয়ম। দ্য প্রিন্সিপাল হ্যাড হিজ টিচার্স ড্যাশ দেয়ার লেসন ইন অ্যাডভান্স। তাইলে আমরা জানি হ্যাড সামান অর্থাৎ হ্যাভ ভার্ব থাকে, আমাদের থাকে হ্যাভ অথবা হ্যাড, যদি থাকে হ্যাভ অথবা হ্যাড প্লাস কি থাকবে, অর্থাৎ অ্যাকশন। যে ব্যক্তিটা কাজটা করাচ্ছে সেই ব্যক্তি, একটা সাবজেক্ট বা বলা যায় যে ব্যক্তি কাজ করাচ্ছেন তিনি থাকবেন এখানে। এখানে হচ্ছে টিচার, সরি, এইখানে হচ্ছে টিচার, অর্থাৎ যে ব্যক্তি কাজটা করাবে সেই ব্যক্তি প্রথমে, এরপরে হ্যাভ অথবা হ্যাড, তারপরে থাকবে এখানে প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপাল আছে না, দেখো এখানে হচ্ছে প্রিন্সিপাল থাকবে প্রথমে, প্রিন্সিপাল অর্থাৎ যে ব্যক্তিটা কাজটা করাচ্ছে সেই ব্যক্তি। তারপরে থাকবে হচ্ছে হ্যাভ হ্যাড, অর্থাৎ হ্যাভ ভার্বের যে কোনো ফর্ম থাকতে পারে। তারপরে থাকবে হচ্ছে অ্যাকশন ডুয়ার, অর্থাৎ ওই কাজটা কে করছে। মানে প্রিন্সিপাল তো এই টিচারদের কাজটা করাচ্ছে, কিন্তু প্রিন্সিপাল তো নিজে কাজটা করছে না, তার কারণে প্রিন্সিপাল প্রথমে থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাড থাকবে, এরপরে কি থাকবে অ্যাকশন ডুয়ার। অ্যাকশন ডুয়ার এখানে কি, অ্যাকশন ডুয়ার হচ্ছে এখানে টিচার, অর্থাৎ যিনি কাজটা করছেন, এবং তারপরে সরাসরি কি হবে ভার্বের ভিয়ন হবে। তাহলে এখানে দেখো ভার্বের ভিয়ন হচ্ছে সি নাম্বারতে, দ্য প্রিন্সিপাল হ্যাড হিজ টিচার প্ল্যান দেয়ার লেসেন্স ইন অ্যাডভান্স। অর্থাৎ এটাতে কি হবে V1 হবে, অর্থাৎ যেমন আমি তাকে খাওয়ালাম, আই হ্যাভ হিম ইট হবে, সরাসরি আই হ্যাভ হিম ইট হবে, অর্থাৎ কাউকে কোনো কিছু দিয়ে করানো। এই ক্ষেত্রে এই পজিটিভ ভার্বটা অনেক বেশি ইউজ হয়। এরপরে দেখো দ্য ওয়ার্ড অফস্প্রিং, এটা হচ্ছে ভোক্যাবস বা সিনোনিম বলতে পারো এটাকে। সিনোনিম থেকে প্রশ্ন আসছে, এটা বোর্ড বইয়ের এক থেকে নেওয়া একটা প্রশ্ন, যদিও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু বোর্ড বই থেকে তেমন প্রশ্ন আসে না, কিন্তু ওয়ার্ড আসতেই পারে। ওয়ার্ড তো যেহেতু ধরো বোর্ড বই তো অনেক ওয়ার্ড আছে, সেখান থেকে আসলে সরাসরি বলা যাচ্ছে না, বাট চট্টগ্রাম ইউনিভার্সিটি বোর্ড বই ফলো করে না ওরা। দ্য ওয়ার্ড অফস্প্রিং মিনস, অফস্প্রিং মানে কি? অফস্প্রিং মানে মনে হতে পারে অনেকের যে উইন্টার, হয়তো উইন্টার হতে পারে কারণ স্প্রিং আছে যেহেতু, আশেপাশে কিছু একটা হবে, আসলে তা না। অফস্প্রিং মানে হচ্ছে চিলড্রেন, বাচ্চা কাচ্চাদের বলে অফস্প্রিং বা ইস্যুসও বলে। এরপরে দেখো, আচ্ছা এখানকার কোনোটা নাই, টুইন্স আছে এখানে, টুইন্স মানে যমজ। যদি তিনটা বাচ্চা একসাথে হয় তাহলে তাকে বলে ট্রিপলেট, চারটা বাচ্চা একসাথে হলে বলে কোয়াড্রিপ্লেট, এরকম। এরপরে দেখো 12 নাম্বার, ফাদার টোল্ড মি দ্যাট, তারপরে হচ্ছে ড্যাশ। তাহলে এটা মোটামুটি ধরা যায় হচ্ছে ভার্ব থেকে এসেছে, কারণ তোমাকে একটা মূলত ভার্বই আইডেন্টিফাই করতে হবে সিকোয়েন্স অফ টেন্স বা ভার্ব থেকে এটা। ফাদার টোল্ড মি দ্যাট, তাহলে প্রথম অংশ আমাদের কি আছে, পাস্টে আছে। তাহলে পাস্টে থাকলে আমাদের পরের অংশে অবশ্যই
উড জাতীয় কোনো কিছু একটা হবে, উড প্লাস ভি অন হবে, এইটাতে আছে। দেখো উইল হবে না কিসের জন্য? কারণ প্রথম অংশ যেহেতু পাস্টে আছে, এখন তুমি একটা কথা অতীতে করে ফেলছো, আর একটা তো ভবিষ্যতে যাওয়া যাবে না, ওই অংশটা অতীতের মধ্যেই থাকতে হবে, তার কারণে এটা হবে না। এখানে উড বি হেল্প হবে না, উড বি হেল্পড হইতো, কিন্তু এই এই কনটেক্সটে যাচ্ছে না, এরপরেরটাতে উইলে আছে, তার মানে একমাত্র অপশন আমাদের বি। 13 নাম্বার দেখো, হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য ফুল অ্যামাউন্ট ড্যাশ দ্য সার্ভিস হি হ্যাড রিসিভড, অর্থাৎ বলতেছে সেই ব্যক্তিটা সম্পূর্ণ কি করার মানে বিল বা যে সার্ভিসটা নিয়েছে তার পেমেন্টটা কি করার জন্য আগে দিয়ে দেওয়ার উপরে জোর দিল, যেটা সে গ্রহণ করেছে। এখন দেখো জোর দেওয়ার ক্ষেত্রে আমরা জানি ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে? অন বসে। জোর দেওয়ার ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইনসিস্টের পরে বসে অন, অর্থাৎ জোর আরোপ করা। হি ইনসিস্টেড অন পেইং দ্য ফুল অ্যামাউন্ট। তাহলে প্রথম অংশ আমরা বুঝলাম, যে যার এটা মুখস্থ আছে সে বুঝতে পারবে, তাহলে অন হবে এটা। তাহলে বাকি অপশনগুলোতে দেখো কোনোটাতেই কিন্তু অন নেই, তার মানে এমনিতেও বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে। তারপরে দেখি পরের অংশ, পেইং দ্য ফুল অ্যামাউন্ট দ্য সার্ভিস, সার্ভিসের র অর্থ যখন আসে, সার্ভিসের পুরো টাকাটা দিয়ে দিতে বললো। সার্ভিসের এই র অর্থে কি আছে? র অর্থে অফও আসে, আবার সাধারণত যদি তুমি বলো জন্য বোঝাও তাহলে ফরও হতে পারে। পেইং দ্য ফুল অ্যামাউন্ট ফর দ্য সার্ভিস হি হ্যাড রিসিভ, মানে যে সার্ভিসটা তিনি নিয়েছে তার জন্য সে পেমেন্ট করতে বললো, বা সার্ভিসের জন্য সে পেমেন্ট করতে বললো, সেরকম অর্থ হলে অফ হইতো, বাট এখানে আমাদের যে অর্থ চাইছে তার জন্য আমাদের ফর হবে। তাহলে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে। এরপরে দেখো 14, হি ডিড নট প্লে ক্রিকেট অ্যান্ড ড্যাশ। তাহলে এইটা আসছে আমাদের হচ্ছে এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব, না এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাকে বলা হয়েছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ এগ্রিমেন্ট, তোমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট পড়েছো, অর্থাৎ ওই যে এইদার থাকে, টু থাকে, সো থাকে, অলসো থাকে, অর্থাৎ তুমি একটা কাজ করো আমিও করি, এই সম্মতি জানানো, বা তুমি একটা কাজ করো না আমিও করি না, এই সম্মতিটা অল্প কথায় বোঝানোর জন্য যে এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ এগ্রিমেন্ট। দেখো এখানে কি বলছে, হি ডিড নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না, এবং পরের অংশ কি হবে? আমিও খেলি না, কারণ এগ্রিমেন্ট মানে কি কোনো কিছুতে সম্মত হওয়া, তাহলে অ্যান্ড আমিও খেলি না, তাহলে এই ক্ষেত্রে তুমি কি ইউজ করতে পারবা? এই ক্ষেত্রে সাধারণত তুমি যদি নেইদার ইউজ করো, তাইলে প্রথমে নেইদার বসবে, তারপরে বসবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে দেখো প্রথম অংশে কি আছে, এটাতে নেইদার আই ডিড, এটা কিন্তু ভুল, নেইদার আই ডিড হয় না। তুমি যদি নেইদার বসাও, নেইদার দিয়ে যদি তুমি কোনো কিছুর সাথে একমত হতে চাও, যে তুমি কেউ একজন কোনো কাজ করে না তার সাথে তুমি একমত হতে চাও, এবং তুমি সেই ক্ষেত্রে নেইদার ইউজ করতে চাও, তাহলে তোমাকে নেইদার ইউজ করতে হবে, অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, তারপরে সাবজেক্ট, নেইদার ডিড আই। তাহলে এটা তো ঠিক আছে। এর পরের অপশনটা দেখো, আই ডিড নট এইদার, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তার কারণে অ্যান্সার হবে সিডি। কিভাবে ঠিক? কারণ যদি আবার এইদার দিয়ে কারোর সাথে সম্মতি প্রকাশ করতে চাও, তাহলে কি হবে? তাইলে হবে হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এইদার, এই নিয়ম অনুযায়ী হচ্ছে এইদার একটা যায়। তাহলে এখানে যেহেতু দুইটা দিয়ে সম্মতি প্রকাশ করা যাচ্ছে, দুইটাই অপশন ঠিক, তার কারণে অ্যান্সার হবে সি প্লাস ডি। 15 নাম্বার দেখো, দ্য ল্যাটিন ওয়ার্ড সেলিস্টিয়াল ইজ রিলেটেড টু, এটা মুখস্থ অংশ একদম সরাসরি, হেভেনের অ্যাডজেক্টিভ অর্থাৎ ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে সেলিস্টিয়াল। এরপরে দেখো 16 নাম্বার, হিজ এভিডেন্স বেয়ার্স আউট দ্য এভিডেন্স অফ দ্য ফার্স্ট উইটনেস। বেয়ার্স আউট মিনস, তাহলে এই বাক্যে বেয়ার্স আউট অর্থটা কি? অর্থাৎ বলতেছে তার কাছে যে এভিডেন্সটা আছে সেইটা প্রথম ব্যক্তির যে আসলে এই জিনিসটা দেখেছে তার বিষয়টাকে নিশ্চিত করে, বা সেই প্রমাণটাকে নিশ্চিত করে। তাইলে বেয়ার্স আউট মানে এই বাক্যে কি হবে? কনফার্মস হবে, অ্যাটাক হবে না। বেয়ার্স আউট মানে এখানে লাইন দেখেই বোঝা যাচ্ছে যে তার কাছে যে প্রমাণ আছে এই প্রমাণটা আর একটা প্রমাণকে কি করে? নিশ্চিত করে বা প্রুফ করে যে এই জিনিসটাই আসলে সত্যি। নেগলেক্টও হবে না, অ্যাটাকও হবে না। 17 নাম্বার দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই স্পেলিং হচ্ছে সঠিক হচ্ছে ইনফ্লামেশন। প্রথমে দেখো মনে রাখো এইভাবে, ইন ফ্লাম, তারপরে মেশন, ইনফ্লামেশন, এটা হচ্ছে ইনফ্লামেশনের হচ্ছে স্পেলিং। 18 নাম্বার দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড ড্যাশ। এখন দেখো সরকার এটা
বলা যায় একই সাথে দুইটা রুলস থেকে এসেছে এটা। প্রথমটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের যে এর আগের সেটে যে প্রশ্নটা আমরা দেখলাম এটা অনেকটা সেটার মতোই। দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড, সরকার একটা জিনিস ইন্ট্রোডিউস করলো। প্রথম কথা কি ইন্ট্রোডিউস করলো সেটা আমাদের প্রথমে বসবে। সরকার কি বাচ্চাদের জামা কাপড় ইন্ট্রোডিউস করলো নাকি ট্যাক্স ইন্ট্রোডিউস করলো? অবশ্যই সরকার ট্যাক্স ইন্ট্রোডিউস করবে প্রথমে, অর্থাৎ ট্যাক্স দেবে একটা। তাহলে প্রথম কথা আমাদের ট্যাক্স হতে হবে, এ ট্যাক্স আছে এখানে, এ ট্যাক্স এখানে আছে, তাহলে অ্যান্সার আমাদের এই দুইটার মধ্যে থেকে বের হবে। বি এবং সি কেন হবে না তাও একবার দেখে আসি চলো। এ চিলড্রেন ক্লথস ট্যাক্স, ট্যাক্স অর্থাৎ সরকার শিশুদের পোশাকের উপর কর নির্ধারণ করলো। বাট দেখো, চিলড্রেন ক্লথস হয় না, চিলড্রেন্স ক্লথ হয়, তার কারণে এটা ভুল। এখানে দেখো এ চিলড্রেন্স ক্লথস ট্যাক্স, এখানে আবার ঠিক আছে, বাট ওই যে প্রথমে যে বললাম এখানে চিলড্রেনটা কি, চিলড্রেনটা হচ্ছে প্লুরাল, প্লুরালের আগে কি এ বসে? প্লুরালের আগে কিন্তু এ বসে না, তার কারণে এটাও ভুল। এমনিতে তো দুটো ভুলই, কারণ ট্যাক্সটা ভুল জায়গায় ব্যবহার করেছে। এখন দেখো এই দুইটার মধ্যে এ নাম্বারে বলছে এ ট্যাক্স অন চিলড্রেন ক্লথস, এ ট্যাক্স অন চিলড্রেন্স ক্লথ, এখানে অ্যাপোস্ট্রফি এসটা নাই, তার কারণে ভুল। অ্যান্সার হচ্ছে আমাদের ডি। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস একসাথে তোমাকে দেখতে হচ্ছে, সিঙ্গুলার প্লুরালের বিষয়টা, পজিটিভ অ্যাডজেক্টিভের বিষয়টা সবই তোমাকে নোটিশ করতে হচ্ছে। এরপরে দেখো 19 নাম্বার, হি ওয়েন্ট টু ঢাকা উইথ আ ভিউ টু, এটা ভার্ব, রাইট ফ্রম ভার্ব থেকে আসছে, আমি শুধু ভার্ব লিখে দিলাম। রাইট ফ্রম ভার্বের নিয়ম, উইথ এ ভিউ টু প্লাস কি হয়, ভার্বের আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, এই শব্দগুলো থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ড এগুলো থাকলে আইএনজি ফর। এরপর 20 নাম্বার দেখো, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, উইথ কেয়ার, তাহলে এই কেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু বেশ ইজি, কারণ আমরা জানি প্রিপোজিশন, একটা প্রিপোজিশন আর যদি বাক্যের শেষের একটা ফুল স্টপ, এই দুইয়ের মাঝে যদি একটা মাত্রই ওয়ার্ড থাকে তাইলে সেটা কি হয়, সেটা হয় হচ্ছে নাউন। প্রিপোজিশন এবং ফুল স্টপের মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন। এছাড়া ইট দিয়েও রিপ্লেস করে দেখতে পারো, ইট নিডস টু বি ডান উইথ ইট, অর্থাৎ এটা এটার মাধ্যমে করা উচিত, অর্থাৎ অর্থ কিন্তু আসছে। এরপরে দেখো 21, ও এই প্রশ্নটা আগের সেটেও ছিল, এটা আমরা পড়েছি, এটা হচ্ছে ইনক্রিজেস হবে। এরপরে দেখো 22, হুইচ ওয়ার্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ওয়ার্ড ইমপেস, ইমপিস এটা আসছে সিনোনিম থেকে, সিনোনিম, সিনোনিম থেকে অর্থাৎ ভোক্যাবস বলতে পারো এটাকে। তাহলে ইমপিস, ইমপিস শব্দের অর্থ কি? ইমপিস শব্দের অর্থ হচ্ছে অভিশংসন করা। অভিসংসন শব্দের অর্থ তোমরা হয়তো যারা সাধারণ জ্ঞান, এখন তো তোমরা অ্যাডমিশনে সাধারণ জ্ঞান পড়েছো, অভিশংসন শব্দটা তোমাদের শোনার কথা। আচ্ছা, অভিশংসন বানানটা ভুল গেল কিনা জানি না। আহ, এই অভিশংসন সাধারণত কাকে করে? আমরা জানি আমেরিকার প্রেসিডেন্টকে পদত্যাগ করানোর জন্য কি ইউজ করা হয়, যদি করানোর প্রয়োজন পড়ে তাহলে অভিশংসন ওনার উপর আরোপ করতে হবে। এই অভিশংসনের ইংরেজি আর একটা সিনোনিম হচ্ছে চার্জ করা, অর্থাৎ কাউকে কোনো কিছু দিয়ে চার্জ করা। যেমন আমরা অ্যাকিউজড অফ ইউজ করি, অর্থাৎ অভিযুক্ত করা, অ্যাকিউজড অফ। বা চার্জের পরে কি হয়, চার্জের পরে হয় হচ্ছে উইথ, অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো কিছু অভিযুক্ত করা, সেই ক্ষেত্রে আমরা এইটা ইউজ করি। ইমপিচ মানে অভিযুক্ত করা বা অভিশংসন করা, চার্জ মানেও সেম, এবং অ্যাকিউজড যদি থাকতো অপশনে সেটাও হয়তো দায়ী করা কোনো বিষয়। এরপরে 23 দেখো, ড্যাশ দেয়ার অ্যানি মেডিকেল কলেজেস ড্যাশ চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামে কোনো মেডিকেল, অনেক মেডিকেল কলেজ আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে আমাদের। তাইলে এটাও আমাদের ভার্ব থেকে আসছে মূলত, রাইট ফ্রম ভার্ব থেকে। এখন দেখো এখানে প্রথম ইজ হবে না আর হবে, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। প্রথমে দেখো কলেজের পরে এখানে কি আছে, এস আছে, তাহলে কলেজ হচ্ছে প্লুরাল, কলেজেস আছে, তার কারণে এখানে হবে আমাদের আর, বাকি কোনোটাতেই কিন্তু দেখো প্লুরাল নেই, তার কারণে সহজেই বোঝা যাচ্ছে অ্যান্সারটা ডি হবে। তারপরেও দেখি, তাহলে প্রথম ড্যাশে আমাদের বসবে আর, আর দেয়ার অ্যানি মেডিকেল কলেজেস, তারপরে ইন, অর্থাৎ কোনো শহরের নাম বা বড় স্থানের ক্ষেত্রে কি বসে, ইন বসে, ইন চট্টগ্রাম। এরপরে দেখো 24 নাম্বার, দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস, ফ্লোরিড অর্থ কি? এটাও অনেকটা যে ল্যাটিন শব্দের মতো। ফ্লোরিড অর্থ কি? ফ্লোরিড অর্থ সরাসরি মুখস্থ, এটা হচ্ছে ফ্লাওয়ার, নট ফ্লোর বা ফ্লাওয়ার, এটার উচ্চারণ কিন্তু ফ্লাওয়ার, বাট এটার অর্থ হচ্ছে ময়দা। এই ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা, আটা ময়দা যেটা, সেই ময়দা। ফ্লোরিড অর্থ ফ্লাওয়ার।
এরপরে 25 দেখো, অফ দ্য টু, এ দেখো এখানেও অফ দ্য টু নিয়ম চলে আসছে। অফ দ্য টু নিউ টিচার্স অন ইজ এক্সপেরিয়েন্ট অ্যান্ড ড্যাশ, এটা প্রোনাউন থেকে আসছে, এটা প্রোনাউনের একটা নিয়ম। অর্থাৎ তুমি যখন দুটা জিনিস নিয়ে কম্পেয়ার করবা বা দুটো জিনিস নিয়ে কথা বলবা, যেমন আমার কাছে একটা পেন আছে আর একটা স্লাইড চেঞ্জার আছে, তাহলে এই দুইটা জিনিস কিন্তু নির্দিষ্ট। এখানে দুইটা টিচারের কথা বলছেন, টিচার দুইটা কিন্তু বলে দিল দুইজন টিচার, অর্থাৎ আমরা বুঝে গেছি নির্দিষ্ট দুইজন টিচারের কথা বলা হচ্ছে। এই ক্ষেত্রে একজনের কথা বললাম, আমি একটা পেনের কথা, এই পেনটার কথা বলা শেষ, এখন বাকি থাকলো স্লাইড চেঞ্জার। এই স্লাইড চেঞ্জারকে আমি যখন পরের বার এই স্লাইড চেঞ্জার নিয়ে কথা বলবো তখন নির্দিষ্ট করে বলে দিতে আমাকে যে এক্সপ্রেশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে দ্য আদার। তাহলে অফ দ্য টু টিচার অন ইজ এক্সপিরিয়েন্স, একজন হচ্ছে অভিজ্ঞ, অ্যান্ড দ্য আদার ইজ নট, এবং অন্যজন অভিজ্ঞ নয়। অ্যানাদার হয়তো কখন, যখন তুমি ওই জিনিসটা অ্যানাদার, অ্যানাদার বলতে এমন একটা বোঝাচ্ছে অ্যান আদার, অর্থাৎ সেম একটা জিনিস আর একটা চাচ্ছ বাট অনির্দিষ্ট, অ্যানাদার। এখানে আদার্স হবে না, কারণ টিচার যেহেতু দুইজন, একজনের কথা বলে দিয়েছে বাকি একজন আছে, তার কারণে আদার হবে, আদার্স হবে না। আর আদার ল্যাক তো হবেই না এখানে। তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, দ্য আদার ইজ নট, অর্থাৎ একজন শিক্ষকের অভিজ্ঞতা আছে এবং আরেকজনের নেই। 26 নাম্বার দেখো, দ্য ট্রেন ওয়াজ লেট ড্যাশ আই ম্যানেজ টু অ্যারাইভ অন টাইম, অর্থাৎ বলতেছে ট্রেনটা দেরি করলো, আমি চলে আসলাম তারপরেও। এখন কিভাবে চলে আসলো সেটার জন্য তোমাকে এখানে কানেক্টর, মূলত এটা কানেক্টরই বলা যায়। অর্থাৎ একাডেমিকে এই টপিকটা পড়েছে, অর্থাৎ দুইটা বাক্যের মধ্যে সিকোয়েন্স মেনটেন করতে তোমাকে কিছু কনজাংশন মতন শব্দ ইউজ করতে হবে। এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এটার কোনো গ্রামাটিক্যাল রুলস নেই। দেখো বলতেছে এই ট্রেনটা দেরি করলো, বিপরীতে আমি সময় মতো এসে গেলাম। বিপরীতে, অন দ্য কন্ট্রারি মানে বিপরীতে, এটা কিন্তু হচ্ছে না, মিনিং মিনিং বুঝতে হবে তোমাকে। এরপরে দেখো, বাই কন্টেস্ট মানে ঘটনাক্রমে আমি চলে আসলাম, এরকম কিন্তু হতে পারে, ওকে কষ্ট করে আসতে হবে। ইনসিডেন্টলি সেম অবস্থা। ডিসপাইট, আমাদের উত্তর হবে হচ্ছে ডিসপাইট দ্যাট। ডিসপাইট দ্যাট মানে হচ্ছে তা সত্ত্বেও, তা সত্ত্বেও, অর্থাৎ বলছেন উনি যে ট্রেনটা আসতে দেরি করেছিল, বাট তা সত্ত্বেও আমি কোনো না কোনো ভাবে একদম সময়ে পৌঁছে গেছি, অর্থাৎ ম্যানেজ করে ফেলেছি সময়ে আসার জন্য। অন টাইম, অন টাইম কিন্তু নির্দিষ্ট, একদম এক্স্যাক্ট। অন টাইম হচ্ছে একদম এক্স্যাক্ট, বাট ইন টাইম যদি হয় সময়ের একটু আগে হয় বা মাঝেই হয়ে যায়, বাট অন টাইম একদম এক্স্যাক্ট, অর্থাৎ 10টায় আসতে বলছে, তুমি ঠিক 10টায় আসবা, অন টাইম। এরপরে দেখো 27 নাম্বার, হি ড্যাশ টু ইউকে জাস্ট আ ফিউ মিনিটস অ্যাগো, এটাও রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। রাইট ফর্ম অফ ভার্বে আমরা নিয়ম পড়েছি, আ ফিউ মিনিটস অ্যাগো, তারপরে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তারপরে হচ্ছে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট লাইট না, লাস্ট হচ্ছে নাইট। এইরকম এক্সপ্রেশন গুলো থাকলে কি হয়, সাধারণত আমরা জানি ভি টু হয়, অর্থাৎ পাস্টে চলে যায়। তাহলে হি মুভড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয় এগুলো থাকলে, সরাসরি সরাসরি কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয় এইটা থাকলে। এরপরে দেখো পিন পয়েন্ট ইরোর তিনটা আলাদা আলাদা করে দিয়েছে একদম, 28 থেকে 30 পর্যন্ত। দ্য ডক্টর স্ট্রংলি সাজেস্ট দ্যাট দ্য পেশেন্ট টেক্স মেডিসিন, নো ইরোর্স। এইটার আসছে হচ্ছে, তোমরা সাবজাংটিভ পড়েছো, সাবজাংটিভ, এটা হচ্ছে সাবজাংটিভের নিয়ম। কারণ সাবজাংটিভে আমরা জানি সাবজেক্ট থাকে, একটা এরকম ভার্ব থাকে, এই যে এখানে আছে সাজেস্ট, এই জায়গায় বেশ কয়েক রকমের ভার্ব থাকতে পারে, সাজেস্ট থাকতে পারে, প্রপোজ থাকতে পারে, রিকোয়েস্টেড থাকতে পারে, ইনসিস্টেড থাকতে পারে, এই ভার্বগুলো থাকে। তারপরে একটা ড্যাশ বসে এবং একদম তারপরে বসে হচ্ছে বেস ফর্ম, নট ভি অন, বেস ফর্ম বসবে কোনটা, ভি অন, বেস ফর্ম বসবে, ভি অন না, বেস ফর্ম বসবে। বেস ফর্ম আর ভি অনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, যেমন এই জিনিসটা নিয়ে তোমাদের কনফিউশন হয় অনেক। যেমন গো, এটা হচ্ছে বেস, আর গোস এটা কিন্তু বেস না, এটা ভি ওয়ান ফর্ম, দুটাই ভি ওয়ান, এটাও ভি ওয়ান এটাও ভি ওয়ান, বাট বেস ফর্ম কিন্তু গো। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী তোমাকে বেসিক ফর্মই বসাতে হবে, অন্য কোনো ফর্ম বসানো যাবে না। দেখো তাহলে এখানে কি হবে, দ্য ডক্টর স্ট্রংলি সাজেস্ট দ্যাট দ্য পেশেন্ট টেক্স হবে না, দ্য পেশেন্ট টেক, টেক হবে। এখানে তোমরা অনেকে হয়তো দ্য পেশেন্ট দেখে ভাবছো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এস দেওয়াই যায়, বাট এখানে কিন্তু নিয়ম অনুযায়ী দেওয়া যাবে না, তার কারণে ভুল আছে আমাদের হচ্ছে সিতে। 29 দেখো, বিটুইন 1914 and 1932 টি.এস. এলিয়ট taught school, wrote poems, assistant in editing a literary
লিটারেরি জার্নাল, অর্থাৎ এইটা আসছে কোন জায়গা থেকে? অ্যান্ড এর একটা নিয়ম আছে, অ্যান্ড বা কমার আগে পরে কি বসে, সেম পার্সপ পিস বা ভার্বের সেম ফর্মটা বসে, এটা ওই জায়গা থেকে প্রশ্ন আসছে। দেখো, টিএস ইলিয়ট কি করেছেন, স্কুলে পড়িয়েছেন, টথ মানে শেখানো, পড়িয়েছেন, পোয়েম লিখেছেন, রোড পোয়েমস। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, একটা নাউন দেওয়া আছে। আমরা পড়লাম দুইটা V2 ফর্ম, বাট এখানে একটা নাউন দেওয়া আছে, এটা কিন্তু হবে না, অ্যাসিস্টেড হবে। অর্থাৎ উনি স্কুলে পড়িয়েছেন, অ্যাসিস্ট, ASSISTED, অ্যাসিস্টেড, এটাই তো মনে হয়। আচ্ছা, উনি স্কুলে পড়িয়েছেন, তারপরে হচ্ছে কবিতা লিখেছেন, এবং একটা লিটারেরি জার্নাল অর্থাৎ সাহিত্য বিষয়ক একটা জার্নালের লেখায় বা এডিটিং এ উনি কি করেছেন, সহযোগিতা করেছেন, অ্যাসিস্ট করেছেন। এরপরে দেখো 30 নাম্বার, তাহলে ভুলটা আছে আমাদের ডিতে। এরপরে 30 দেখো, অন অফ দা, এটা অন অফ দা নিয়ম, তোমরা অন অফ দা নিয়ম তো সেই মনে হয় অ্যাডমিশন কোর্সে যে কোনো জায়গায় ভর্তি হও না কেন, শুরুতেই মনে হয় এই টপিকটার মতো থাকে, ওয়ান অফ দ্য মেজর রিজনস, ওয়ান অফ দ্যার পরে নাউনটা কি হয়, ওয়ান অফ দ্যার পরে নাউনটা প্লুরাল হয়। ওয়ান অফ দ্য মেজর রিজনস হয় দ্য স্টুডেন্টস ফেইল ইন কম্পিটিটিভ এক্সাম আর দেয়ার ল্যাক অফ প্রপার গাইডেন্স অ্যান্ড ডিসিপ্লিন প্র্যাকটিস। তাহলে এখানে ভুলটা আছে কোন জায়গায়, দেখো আমরা জানি অন অফ দ্য প্লাস প্লুরাল নাউন হয়, ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট হয় বা নাউন হয়, প্লাস সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু এটা হয়তো অনেকের জন্য একটু টাফ হয়ে গেছে, কারণ সেন্টেন্সটা যেহেতু বড়, এবং দেখো এই সেন্টেন্সটার ভার্বটা কিন্তু অনেক দূরে এসে এই যে এই জায়গায় বসছে ভার্বটা। One of the major reasons why the students fail in competitive exam are, অর্থাৎ one of the major reasons are না, one of the major reasons is হবে। মূলত সেন্টেন্সটা এখান থেকে এখানে যাচ্ছে, মাঝের অংশটা ছেড়ে, তার কারণে ভুল আছে এই অংশটাতে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের 2 সেট প্রশ্ন, এবং কোন কোন টপিক থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্নগুলো আসে আমরা সেটা দেখলাম। আশা করি এই ক্লাস থেকে মোটামুটি আইডিয়া পেয়ে গেছো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কেমন প্রশ্ন হবে, এবং তোমাকে এই কয়েকদিন বা অল্প যদি সময় থাকে এর মধ্যে তোমাকে কি কি একটু দেখে যেতে হবে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে আরও কোনো কোনো একটি নতুন ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফেজ। স্টপ করতে কি বলবেন?